আমরা স্বর্ণের চোরাচালান এবং আফ্রিকা সংঘাত, বিশেষ করে সুদানে এবং অন্যান্য আফ্রিকা দেশে কি হয় সেটা সম্পর্কে আজকে আমরা একটু ছোট করে জানবো। আসলে যারা কেউ একটা বাংলাতে কথা আছে, কেউ মরে বিল শেষে, কেউ কেউ খাই করি, অর্থাৎ যে অনেক দেশ আছে যে কষ্ট করে স্বর্ণ উত্তোলন করে, কিন্তু দিন শেষে দেখা যায় তারাই স্বর্ণ ভোগ করছে না, ভোগ করছে অন্যান্য দেশ। আমরা যদি পরের স্লাইডে যাই তো আমরা বিষয়টা ক্লিয়ার হবে। সো আমরা যদি স্বর্ণ উৎপাদনকারী ও রপ্তানিকারী লিস্ট দেখি তাহলে আমরা বুঝতে পারবো। আমরা যদি টপ 3 শীর্ষ স্বর্ণ রপ্তানিকারী দেশ দেখি, সেখানে দেখব সুইজারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাজ্য। খেয়াল করবেন। আর শীর্ষ স্বর্ণ উৎপাদনকারী দেশ কে? চীন, রাশিয়া, অস্ট্রেলিয়া। আমি যদি টপ আরো ব্রেকডাউন করি, আরো দেখবেন যে মালি, আফ্রিকা, সে দেশসমূহ আছে। কিন্তু রপ্তানিকারক হিসেবে সেই আফ্রিকার কোনো দেশ টপ 15-এও খুঁজে পাওয়া মুশকিল হয়ে দাঁড়াবে। এখন কথা হচ্ছে যে আফ্রিকার যে খনিজ সম্পদ, এটা তাদের জন্য কার্স নাকি রহমত। এখন বর্তমান সিচুয়েশন যেটা দাঁড়িয়েছে, এটা আমরা কার্স বলতে পারি কয়েকটা কারণে। যে আফ্রিকার যে সম্পদগুলো আছে তারা নিজেরা ভোগ করতে পারে না, কিন্তু বাইরের শক্তির পায়ে ফাঁদে পা দিয়ে তারা নিজেদের ভিতরে ঝামেলা তৈরি করে, আর নিজেরা যে কিছু মাফিয়া গোষ্ঠী তৈরি করে, সশস্ত্র গোষ্ঠী তৈরি করে, এবং যে শহরের অফুরন্ত যে খনিগুলো আছে, অবৈধ খনি, বৈধ খনি, অবৈধ খনিগুলো তারা দখল করে, তারপরে নিজেদের ভিতরে যুদ্ধ করে, এবং সেখানে যে অবৈধ খনি দখল করার পরে ওইখানে আশেপাশে যে এরিয়ার লোকজন থাকে তাদের দিয়ে অমানবিকভাবে বিভিন্ন কাজ করা, শিশু শ্রম করাই, মারা গেলেও কোনো মানবিক কোনো দিক বিবেচনা করা হয় না। তাদের এক্সাক্ট যে মূল্য, শ্রমের মূল্য, সেটা কিছুই দেওয়া হয় না। তাদের জীবন মানে কোনো উন্নয়ন হয় না, উল্টো বিভিন্ন সংঘাতের কারণে তাদের প্রিয়জন হারাচ্ছে দিনকে দিন। এটা আফ্রিকার নিত্যদিনের একটা জিনিস যা আমরা দেখতে পাই। আমরা আসি যে আফ্রিকার যে বিভিন্ন দেশ আছে, যেমন সুদান, মালি, নাইজার, কঙ্গোর মতো এদের সংঘাতগুলো চলছে। এখানকার সংঘাতগুলোর মেন কারণ আগেও বলছি, আবার বলছি, সেটা হচ্ছে বিপুল পরিমাণ খনিজ সম্পদ। এখানে সোনা, কপার, নিকেল সহ ডায়মন্ড সব বিভিন্ন ধরনের সম্পদ রয়েছে। যেমন সুদান যদি বলি, অবৈধ স্বর্ণ খনির সংঘাত চলতেছে মালিতে। এইগুলো নিয়ন্ত্রণের জন্য সশস্ত্র গোষ্ঠী আছে অসংখ্য প্রকার। নাইজারে এবং মাফিয়া কার্যক্রম আছে, যারা জোরপূর্বক বিভিন্ন মানুষের সম্পদ লুণ্ঠন করে, ধর্ষণ কেস অনেক কিছু করে, এবং কঙ্গোতে একই কেস দেখা যায়। এবার আমরা যদি দেখি এই স্বর্ণগুলো যে উৎপাদনকারী একটা দেশ, যেমন সুদান, মালি, কঙ্গো, কিন্তু এরা যে আরব আমিরাত, সুইজারল্যান্ড বা যুক্তরাজ্য যে এগুলো এক্সপোর্ট করে বাইরে দেশে, কিভাবে পায়? এরা সরাসরি নিয়ে আসে না, এরা মাঝখানে একটা এজেন্ট থাকে বা দালাল থাকে, যারা এইগুলো করতে সাহায্য করে। আমরা দেখি যে এই স্বর্ণগুলো চোরাচালানের মাধ্যমে কিন্তু কম দামে পাওয়া যায়। যেমন আমরা প্রথমে অবৈধ খনি, মানে সরকার সার্টিফাইড কিছু খনি থাকে, যেখান থেকে সরকার অনুমতি দেয় যে এখান থেকে স্বর্ণ উত্তোলন করতে পারবে। আবার কিছু খনি থাকে যেখান থেকে আপনি আছে অবৈধভাবে সরকারের যে কোনো দেশের খনি সম্পদ, সে দেশের সম্পদ, কিন্তু অবৈধ কিছু খনি থাকে আফ্রিকার অনেক ভিতরে, সেগুলোর মাধ্যমে স্বর্ণ উৎপাদন করা হয়। এবং এই স্বর্ণগুলো উগান্ডা, কেনিয়া, মিশর, যারা কিনা স্থিতিশীল দেশ, তাদের মাধ্যমেই যে দুবাই বা সংযুক্ত আমিরাত বা যুক্তরাষ্ট্র বা সুইজারল্যান্ড, এগুলো প্রাইভেট জেটে করে পৌঁছায়, দেখায় 1 কেজি নিচ্ছে 100 কেজি, এমন অবস্থা আর কি। এবং কাহিনী কি হয় যে মধ্যবর্তী দেশ মিশর, কঙ্গো, এসব দেশ থেকে আনার পরে এই যে মানে কাঁচা সোনা এসে, কাঁচা সোনা মানে যে খানার যে সোনার যে মানে যেটা সোনা একটা কাঁচা মাল আসে, যেখানে সোনা মোটামুটি ভাবে বেশি আছে, সেই খনিগুলো নিয়ে এসে ফ্যাক্টরিটির মাধ্যমে, তাপ দিয়ে, বিভিন্ন প্রসেসের মাধ্যমে, অ্যাসিডের মাধ্যমে এগুলো রিফাইন করে এই স্বর্ণগুলো বিভিন্ন দেশে রপ্তানি করা হয়, যেমন ভারত, সুইজারল্যান্ড, চীন। এবং ভারত কিন্তু পৃথিবীর সব থেকে বেশি স্বর্ণ আমদানিকারক, ব্যবহারকারী দেশ, আমদানিকারক দেশ। চীনও কিন্তু পিছিয়ে নেই। এখন এই যে স্বর্ণগুলো আমদানি রপ্তানি, এই যে সংঘাতটা এবং এই মুনাফা যে মেন চক্র কি হয়, যে এই যে বিশাল খনি, বুর্জ খলিফার মতো বিশাল যে প্রকল্প তৈরি হচ্ছে, এইগুলো যে
রাসূলুল্লাহ বলছেন যে যারা একবার আহ, আহ, মু- মরুভূমি রাখালরা বড় বড় স্বর্ণ খনি তৈরি করবে, এই যে কোটি কোটি টাকা হবে এখান থেকে মূলত টাকাগুলো পাবে, যে অবৈধ স্বর্ণ তৈরি করবে এবং তাদের ভিতরে সংবাদ জিয়ে রাখবে, সে জিয়ে থেকে ফায়দা লুটবে এবং বিশাল আন্তর্জাতিক যে মানে বিভিন্ন দেশে প্রভাব বিস্তারের সব টাকা দিয়ে এবং বিশাল বিলাসবহুল যে প্রকল্পগুলো করে মূলত এই অবৈধ টাকা দিয়ে তারা এগুলো করে থাকে। এখন সুতরাং যে আফ্রিকায় যে বিভিন্ন স্থানীয় যে নিজেদের ভিতরে সংঘাত লিপ্ত আছে, এর পিছনে তারা দুই পক্ষে আসলে ক্ষতি করছে, কিন্তু যারা বড়লোক হচ্ছে তারা কারা? দুবাইরা। এবং যারা চুরি করছে তারা সোনার পাহাড়ে ঘুরছে, আর যারা সম্পদশালী এবং তারা সেই সম্পদ দিয়ে আবার ওইসব দেশে দুই গোষ্ঠীর ভিতরে গন্ডগোল বাঁধানোর জন্য বিভিন্ন ধরনের আর্মস এবং অর্থ বিলিয়ে দিচ্ছে। এভাবে কিন্তু নিয়ন্ত্রণ হচ্ছে।